আমি আরেকটা প্রস্তাব দিতে চাইছিলাম ভাইজান। যেখানে ছোট দুজনকে নিয়ে এত বিরোধিতা, তাই চেয়েছিলাম এবার পারিবারিকভাবে বড় দুজনের বিয়ে দিলে কেমন হয়? আমার কিন্তু বেশ লাগবে। পুরো পিরোজপুর জুড়ে অনুষ্ঠান করব। আমাদের কিন্তু স্পর্শী মাকে বেশ লাগে। ভাবিরও ভীষণ পছন্দ। বললাম, দু বোন একসাথে সংসার থাকলে মিলিয়ে নিতে সহজ হবে, ভালোও লাগবে। আর তাছাড়া আমাদের পরশের সাথে ভালো মানাবে। আপনারা কি বলেন? স্তব্ধ হয়ে গেল শোভাম। শামসুল তড়িৎ গতিতে বসা থেকে উঠল, বাবাকে সামলে শোভাম বিনীতভাবে বলল, দেখুন, সম্পর্ক ঠিক যতটুকুই পর্যন্ত আছে এটাই অনেক। একটুও আদ্র টিকবে কি না জানা নেই, সেখানে নতুন সম্পর্ক নিয়ে ভাবা তো বিলাসিতা। আমার বোন বিয়ে দেব না আমি, আপনারা এবার আসতে পারেন। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী, শোভামের দিকে নয়, নিজের হাতের দিকে। বাবা ভাইয়ের কথার ফাঁকেই পিয়াসা বেগম ছুরি পরিয়ে দিচ্ছে তার হাতে। সে দেখেছে চাইলে বাধাও দিতে পারত, কিন্তু শরীরটা কেমন অবশ হয়ে গেল। হাতটা সামান্য নাড়াই উনি পর্যন্ত চুপচাপ দেখে গেল। পিয়াসা শোভামের দিকে তাকিয়ে মুচকি হাসলো, বিনীতভাবে বলল, এমা, এটা বললে কি হবে? আমি তো চুরি পরিয়ে গিয়েছি। এবারে ছেলের বউ করে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। ছেলে রাজি, মেয়ে রাজি, ছেলের পরিবার রাজি, মেয়ের পরিবার রাজি, শুধুমাত্র আপনারা বাপ ভাই রাজি না থাকলেও তো বিয়ে আটকাতে পারবেন না। মেয়ে আমি বউ বানিয়েই নেব। বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার মতো থমকে দাঁড়িয়ে রইলেন শামসুল। তার দৃষ্টি এখন স্পর্শীর হাতের দিকে। আর এই আশ্চর্যের চাহনি শুধু তার নয়, পুরো ড্রয়িং রুম জুড়ে সবাই হতবাক। পিপাসা দ্রুত ছুটে এলেন মেয়ের কাছে, হাত দুটো ধরে বারংবার চুড়ি এবং স্বামীর মুখশ্রীর দিকে তাকাচ্ছেন। এই ঘটনা পুরোটাই কল্পনাতীত ছিল। তিনি ভেবেছিলেন ছেলে মেয়েকে দেখতেই হয়তো সবাই এসেছেন, কিন্তু তাদের মনোবাসনা যে অন্য কিছু ছিল এটা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। শোভাম রাগে থরথর করে কাঁপছে। এটা যদি অন্য কোথাও হতো তাহলে নিজের সমস্ত রাগ উগরে দিয়ে আসতো, কিন্তু আফসোস, নিজ বাড়িতে বাইরের মানুষকে অপমান করা কাপুরুষতার সামিল। তার উপর বাবা উপস্থিত। এছাড়া এ বাড়ির একটা মেয়ে ইতিমধ্যেই তাদের বাড়ির বউ, এমনকি সন্তান সম্ভবা। কি করে এই অপমানের জবাব দেওয়া যায়? ভেবে পেল না কিছু। সকল রাগ প্রকাশের আগে মস্তিষ্ক ভর্তি প্রশ্নগুলো জড়ো হয়ে দাঁড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর না খুঁজে কিছুতেই পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বেশিক্ষণ এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হলো না। এর আগেই শামসুল সর্দার ক্ষিপ্ত পায়ে এগিয়ে গেলেন বড় মেয়ের দিকে। ক্রোধান্বিত হয়ে আক্রোশ নিয়ে খুলে ফেললেন চুড়ি, ছুঁড়ে মারলেন ফ্লোরে। স্পর্শী এখনো নীরব, তার থেকে কোনোরূপ হ্যাঁ বা না ইশারা পাওয়া গেল না। বড়জোর পুরো ঘটনাটাতে তাকে এক মামুলি দর্শক মনে হচ্ছে, পুতুলের মতো তাকিয়ে বাকি সবার রিয়াকশন হজম করছে। চুরি জোড়া ফ্লোরে পড়ার সাথে সাথেই শব্দ হলো, ভেঙে যাওয়ার নয়, স্বর্ণের সাথে টাইলসের সংঘর্ষের শব্দ। হতবাক হয়ে গেলে আলতাফ শিকদার সহ বাকিরা। ক্রুদ্ধ হয়ে দাঁড়ালেন আমজাদ, দৃষ্টি তার রক্তবর্ণ, চোয়াল তার শক্ত। হাত ছেড়ে বললেন, আপনার সাহস হয় কী করে আপনার স্ত্রীর দেওয়া চুরি মাটিতে ছুঁড়ে মারা? নিজের মেয়ের জন্য কোনো মহাপুরুষ আনবেন? আমার ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছি, এটা তো সর্দার বাড়ির সাতপুরুষের ভাগ্য। মেয়েদেরকে ইচ্ছে করে আমার ছেলেদের পিছনে লেলিয়ে দিয়ে এখন সাধু সাজা হচ্ছে। নেহাত ছেলের অনুরোধ, না হলে সর্দার বাড়ির দুয়ারে আমজাদ শিকদারের জুতো পা ফেলত না। ঘটনা বেগতিক। শামসুল সর্দার নিজেও ক্ষেপে গিয়েছেন। দুজনের মধ্যে বাক বিতণ্ডা এক পর্যায়ে রণক্ষেত্রে রূপ নিয়েছে। তবে এখানে তলোয়ারের যুদ্ধ নয়, বিষ-মানের যুদ্ধ। এক একজন তার মুখ থেকে বিষাক্ত তীরের মতো তীর ছুটছেন অন্যকে। দ্রুত মাকে ধরে ওঠালো, চাচ্ছুকে বলে বাবাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বললেন। যেতে গিয়েও থমকে দাঁড়ালেন আমজাদ, ক্রুদ্ধ কণ্ঠে আরশির উদ্দেশ্যে বলল, এই মেয়ে, তুমি এক্ষুনি আমাদের সাথে যাবে। আমার বাড়ির বউ, আমার বংশধর কখনো সর্দার বাড়িতে থাকবে না। আরশি ছলো ছলো চোখে মায়ের দিকে তাকালো, এরপর মাথা নিচু করে দু কদম সামনে এগিয়ে গেল। এর মধ্যেই হাত ধরে বসলেন শামসুল, হাঁক ছেড়ে বললেন, আরশি আমার মেয়ে, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। আমার অনুমতি ছাড়া ও এক পাও নড়বে না এখান থেকে। সেখানে শিকদার বাড়িতে যাওয়া তো কল্পনা মাত্র।
কেঁপে উঠল আরশি, চোখ নামিয়ে স্নিগ্ধ চাহনিতে তাকালো বাবার হাতের দিকে। ওই হাতটা, ওই আঙ্গুলগুলো তার হাতটাকে বাচ্চাদের মতো মুঠো ভর্তি করে রেখেছে। এ যেন এক অদ্ভুত অনুভূতি। পাভেলের ডাক শুনতেই সেদিকে তাকালো আরশি। এই মুহূর্তে কান্না পাচ্ছে ভীষণ। কি করা উচিত তার? করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। স্পর্শী শান্ত চোখে না স্বরূপ ইশারা দিল। উত্তর পেয়ে গেছে আরশি। ঝোঁক গিলে পাভেলের উদ্দেশ্যে বলল, আমি কিছুদিন আব্বুর কাছে থাকবো। বলে নিজেও বাবার হাতটাকে ধরে ফ্লোরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। গর্বে বুক ফুলে উঠছে শামসুল সর্দারের। এক অজানা জয় তাকে অদ্ভুত এক প্রশান্তি দিচ্ছে। এ যেন অমূল্য রত্ন পাওয়ার আনন্দ। আমজাদ শেখদারের বিপরীতে জিতেছে সে। হ্যাঁ, আমজাদ শেখদার পরাজিত হয়েছে তার কাছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? দাঁত কটমট করে পাভেলের দিকে তাকালেন আমজাদ। এরপর ক্রুদ্ধ চোখে হন হন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। তার পিছু পিছু বাকিরাও চলে গেলেন। ড্রাইভার ফল মিষ্টির প্যাকেট দিয়েই আবার গাড়ির কাছে চলে গেছিলেন। পরশ এই মুহূর্তে বিশাল ভাবনার মধ্যে নিমজ্জিত। একবার মনে হচ্ছে বাবা মায়ের সাথে ভেতরে না গিয়ে বোকামি করছে, আবার মনে হচ্ছে না, কাজটা সঠিক ছিল। শামসুল সর্দার তাকে দেখলেই রেগে যেতেন। ভাবনার মধ্যেই ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। কোনো টুস শব্দটিও করলো না কেউ। গাড়িতে উঠেই বাড়িতে যাওয়ার জন্য আদেশ করলেন আলতাব। পরশ বাবাকে কিছু জিজ্ঞেস করার প্রয়াস করতেই তাকে ইশারায় চুপ থাকতে বলো চাচা। শোভাম একদৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে আছে। হুট করেই এমন মৌনতা ভীষণই সন্দেহজনক ঠেকেছে। যখন তোমাকে চুরি পড়েছিল তখন তাকে বারণ করনি কেন? আমি ঠিক বুঝে উঠতে পারিনি কোন উদ্দেশ্যে আন্টি চুড়িটা পরাচ্ছেন। বিরক্ত হয়ে আর একদিকে তাকালো শোভাম। স্পর্শের এই উত্তর মোটেই তার পছন্দ হয়নি। সেখানে বিশ্বাস হওয়াটা তো বিলাসিতা। কিছু জিজ্ঞেস করেও কাজ হবে না, কারণ ইতিমধ্যেই সে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেছে। পুরো বাড়িটা কেমন পানসে লাগছে। হুট করেই কেমন পরিস্থিতি পাল্টে গেল। বিরক্ত হয়ে কোনো কথা না বলে নিচের রুমে চলে গেল শোভাম। আরশি এখনো বাবার হাত ধরে আছে। শামসুল সর্দার মেয়ের দিকে তাকালেন। এরপর কিছু না বলেই হাত ছেড়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। পিপাসা হতাশ হলেন মেয়ের দিকে তাকিয়ে। কাছে গিয়ে বললেন, এই, তোর কি আদৌ কোনো বোধ বুদ্ধি আছে? কেন গেলি না? তোর বাবাও তো এমনিতেই রাগ করেছিল, তাহলে কি দরকার ছিল ওদেরকে আবার রাগানোর? এরপর জামাই তোর খোঁজ না নিলে কি করবি? তো শ্বশুরও তো আর মেনে নিবে না। এমন বোকামি কেন করিস তুই? আরশি এ পর্যায়ে চিন্তিত হলো। হাঁসফাঁস করতে করতে বলল, আম্মু, আমি বুঝতে পারিনি, আপু বারণ করলো যেতে, তাই আর কি। ফুঁসে উঠলেন পিপাসা। দাঁতে দাঁত চেপে বললেন, তোর আপুও তো যত সব নষ্টের গোড়া। আমি যাচ্ছি ওর কাছে। সিঁড়ির দিকে এগোতেই ফ্লোরে পড়ে থাকা চুড়ি জোড়ার দিকে নজর গেল। সেটাকে সযত্নে হাতের মুঠোতে নিয়ে ত্রস্ত পায়ে উপরের দিকে চলল। চাপানো দরজাটাকে ধাক্কা দিয়ে খুলল। হুট করেই এমন শব্দে চোখ খুলল স্পর্শী। আতশোয়া হয়ে চোখ বন্ধ করে রেখেছিল এতক্ষণ। মাকে দেখতেই উঠে বসল। ক্লান্ত কণ্ঠে বলল, এত জোরে আওয়াজ করছেন কেন? আশ্চর্য। এই, একদম ঘুমের ভান ধরবি না। সোজা হয়ে বস, আমার কথার উত্তর দে, নইলে খুব খারাপ হয়ে যাবে। যা বলার পরে বলো, আমার এখন ভালো লাগছে না। না, তা ভালো লাগবে কেন? পুরো পরিবার দুটোর মাঝখানে ঝামেলা পাকিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাবি। এই, তুই চাসটা কি? মেয়েটার বাচ্চা হবে দুদিন পরে, এখনও তোর জন্য দুদিন পর পর ওর শ্বশুরবাড়িতে ঝামেলা বাঁধছে। তুই কি ছোট বোনটাকে একটু সুখে শান্তিতে থাকতে দিবি না? আশ্চর্য, আমি কি করেছি? তুমি আমার সাথে এমন রাগ দেখাচ্ছ কেন মা? শান্ত হলো পিপাসা। মেয়ের পাশে বসে বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর বলল, তুই কি চাস? আমাকে কি একটু সত্যি করে বলবি? রিয়াক্ট করলো না স্পর্শী। উদাস কণ্ঠে বলল, কোন বিষয়ে? দেখ,
তোর ভাইকে যে অজুহাত দেখিয়েছিস সেটা আমাকে ভুলেও দেখাতে আসবি না। আচ্ছা, তুই কি পরশকে পছন্দ করিস? যদি ওদের দেওয়া প্রস্তাবে তুই রাজি নাই হোস তাহলে চুরি পড়লি কেন? আর যদি রাজি থাকিস তাহলে এত কিছু হতে দিলি কেন? তুই জানিস শ্বশুরবাড়ি থেকে নতুন কোনো গয়না পরিয়ে দিলে সেটা খুলতে হয় না। এতে মেয়ের গায়ে কলঙ্ক লাগে, বিয়েতে বাধা পড়ে, স্বামীর অমঙ্গল। কথা শেষ করতে দিল না স্পর্শী। এর আগেই লজ্জায় নইয়ে পড়ে হেসে দিল, বলল, মা প্লিজ, তুমি কি একটু থামবা? কেউ শুনলে কি ভাববে? আর বিয়েরই ঠিক নাই, তুমি স্বামীর অমঙ্গল পর্যন্ত চলে গেছো। পিপাসা পরবর্তী ধাপ এগিয়ে গেল। গাঢ় সন্দেহকে পিছু হটিয়ে এ পর্যায়ে তিনি নিশ্চিত হলেন। শান্ত কণ্ঠে বললেন, যদি পছন্দই করিস তাহলে সেটা এখনো বলছিস না কেন? তুই তো ছেলেটাকে ঝুলিয়ে রাখছিস। না তুই নিজে বিয়ে করছিস আর না তো ওকে বিয়ে করতে দিচ্ছিস। এমনটা কেন করছিস মা? তোর বোনটাও তো ওই সংসারেই আছে। তুই কি বুঝতে পারছিস এই প্রভাবগুলো সব ওর উপরে পড়বে? সিরিয়াস হলো স্পর্শী, গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি মনে করেছো আমি বললেই সব সমাধান হয়ে যাবে? আর মা শোনো, ওরা বোকা নয় যে আমার জন্য আমার বোনকে অবহেলা করবে। হ্যাঁ, তুই বললেই সব সমাধান হবে। তুই মাথা ঠান্ডা করে নিজের পছন্দের কথা তোর বাবাকে জানা। বলে তো দেখ, অন্তত তোর বাবা যাতে বুঝতে পারে এই সম্পর্ক তোর সায় আছে। ভ্রু কুচকে তাকালো স্পর্শী, মায়ের উদ্দেশ্যে বলল, এই 1 মিনিট মা, তুমি এত ঘটকালি করছো কেন ওদের হয়ে? যেন আমার আগে তোমার তারা। ছেলেটাকে আমার পছন্দ, খুবই ভালো ছেলে। আর আশিটাও ওই বাড়িতে আছে। তোরা দুবোন এক বাড়িতে থাকলে আমি একদম নিশ্চিন্ত থাকবো। পরন্ত বিকেল, দীপ্তিময় সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়েছে প্রকৃতির মায়াবী মুখে। এই স্নিগ্ধ বিকেল তার কাছে পরম প্রিয় মুহূর্ত। বসে আছে জানালার পাশে। বসে থেকে থেকে একসময় ছাদে চলে গেল। চেয়ার টেনে বসে পড়ল। ছাদের গা ঘেঁষে কয়েকটা সুপারি গাছ। বাতাসে দোল খায় তার বাড়ন্ত পাতা। মাথার উপর এক ঝাঁক অচেনা পাখি মিষ্টি মধুর কলরবে ডানা মেলে উড়ে যাচ্ছে কোথাও। অন্যমনস্ক হয়ে দূরের ওই আকাশ দেখতে ব্যস্ত স্পর্শী। এদিকে প্রায় 3 বার রিং পড়ে গেছে। চতুর্থবারের মতো বাজতেই হুঁশ ফিরল তার। দ্রুত ফোন হাতে নিল। স্ক্রিনের ওপর চলচল করছে পরশ শিকদারের নাম্বার। স্পর্শী কিছুটা বুঝতে পারল এই কল আসার পেছনের উদ্দেশ্যে তার জানা। বরং সকাল শেষ হয়ে এই বিকালে কেন আসলো এটা নিয়েই চিন্তিত ছিল। রিসিপ্ট করে কানে তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে ঝাঝালো স্বর ভেসে এলো, ফোন ধরছিল না কেন? হ্যাঁ, কানা তুমি? শব্দ শোনো না? 100 বার দেওয়া লাগবে নাকি ইগনোর করে মজা উড়াচ্ছ? শোনো স্পর্শিয়া, তুমি যদি ভেবে থাকো আমি তোমার উপর খুব বেশি দুর্বল, তাহলে এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল। কি ভেবেছ আমি ছ্যাঁচড়া? তুমি যেভাবে ঘোরাবে সেভাবেই করবো। শোনো, ভালো লেগেছে, বিয়ে করতে চাইছে, রাজি থাকলে করব, না হয় না। মেয়ের অভাব পড়ে নেই, তুমি তো সকলে সামনেছিলে, তাহলে কিভাবে তোমার বাবা আমার মাকে অপমান করলো? তখন কিছু বলতে পারলে না? এমনিতে তো মুখ জিরোয় না, তখন কি করছিলে? তাকে নিজের পরিবার দেখে চুপ করে মজা নিচ্ছিলে। আপনি শুধু শুধু আমার উপর রাগ ঝাড়ছেন। পরিস্থিতি স্বাভাবিক ছিল না বলেই চুপ করেছিলাম। তাই বলে যে এখনো চুপ থাকবো এমনটা তো আর না। শান্ত হলো পরশ। এরপর গম্ভীর কণ্ঠে বলল, আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমার পরিবারকে মানিয়ে সামাজিকভাবে সম্মানের সাথে বিয়েটা করতে। বারবার বিয়ে হয়ে নিজে ছুটে গেছে, পরিবারকে পাঠিয়েছে। শুধুমাত্র এইটুকু চেয়েছি যে কষ্টটা তোমার বাবা তার ছোট মেয়ের থেকে পেয়েছে, ছেলে যেন তোমার থেকেও না পায়। কিন্তু বিশ্বাস করো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর পারবো না ছোট হতে। এবার সিদ্ধান্ত তোমার হাতে। আমি কখনো তোমার জোর করব না। যদি মনে হয় মানুষটাকে তোমার লাগবে তাহলে নির্দ্বিধায় চলে আসবে, আর যদি তা না পারো তাহলে জানিয়ে দেবে। আমি আর তোমার অপেক্ষায় থাকবো না। একটু থেমে, তবে হ্যাঁ, মাত্র 2 দিন, এর মধ্যে সিদ্ধান্ত নাও
হয় কোর্ট ম্যারেজ করবে, আর না হয় জানানোর প্রয়োজন নেই, আমি বুঝে নেব। কেটে দিল ফোন। স্পর্শী উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের দিকে। সবকিছু কেমন ফিকে লাগছে। হ্যাঁ, সে চাইলেই বাবাকে বলতে পারে, কিন্তু মানুষটা যে মাত্রই সুস্থ হলো, এর মধ্যে আবার একটা মানসিক চাপ। আজ আর সে না যাওয়ার আনন্দ সে বাবার চোখে স্পষ্ট দেখেছে। এখন যদি সে নিজেও যাওয়ার কথা বলে, তাহলে যে বাবার সেই আনন্দটা আবারও পরিণত হবে বিষাদে। রাত 11টার সময় খুব বেশি নয়, এখনো বাড়ির কেউই ঘুমায়নি। মেজো চাচির রুমে পিপাসা এবং আরশির আড্ডা চলছে, বাকিরা যে যার মতো রুমে ব্যস্ত। স্পর্শী ব্যালকনি থেকে রুমে আসলো। আজকে সম্ভবত পূর্ণিমা। চাঁদের ওই বড় ফালিটা সন্ধ্যার সাথে সাথে দেখতেই পিপাসা তাকে শাসিয়ে গেছে। বলেছে, একদম রাত বিরতে বাইরে নামবি না, আজকে পূর্ণিমা, নজর লাগবে। মায়ের কথাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এতক্ষণ ব্যালকনিতে বসেছিল সে। হাতে এখনো পিয়াসার দেওয়া চুড়ি না পড়লেও মুঠোতে রেখে দিয়েছে। অনেক ভাবনা চিন্তা করার পর পা বাড়ালো বাবার কক্ষের দিকে। সম্পূর্ণরূপে সাহস সঞ্চয় করে তার দরজায় টোকা দিল। স্পর্শী পরবর্তী ঘটনা নিয়ে নিশ্চিত। কথাগুলো বলার পর দু ধরনের রিয়াকশন হবে, হয় বাবা হুঙ্কার তুলে সারা বাড়ি মাথায় তুলবে, আর না হয় একদম চুপ হয়ে যাবে। রুমটাকে একাকী অন্ধকার করে বিষাদে ছেয়ে ফেলবে নিজেকে। স্পর্শী খুব করে চায় প্রথমটা ঘটুক, বাবা তার উপর চড়াও হোক, মারুক, বাড়ি থেকে বের করে দিলেও দিক, কিন্তু নিজেকে একা করে যেন না ফেলে। এটা মৌন প্রতিশোধ হবে তার বিরুদ্ধে, আর এই মৌনতা সহ্য করার শক্তি যে স্পর্শীর নেই। শামসুল দরজায় টোকা শুনতেই উঠে বসলো। তার ধারণা এই মুহূর্তে দরজার সামনে আরশি দাঁড়িয়ে। এর আগেও কয়েকবার আরশিকে দরজার সামনে ঘুরঘুর করতে দেখেছে, কিন্তু সে টোকা মারার সাহস করতে পারেনি। নিশ্চয়ই সকালে হাত ধরার পর হয়তো একটু সাহস সঞ্চয় করেছে। গম্ভীর কণ্ঠে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ত্রস্ত পায়ে ভেতরে ঢুকলো স্পর্শী। মুহূর্তেই হতাশ হলো শামসুল। বলল, ও তুমি? কোনো উত্তর দিল না স্পর্শী। এগিয়ে গিয়ে বাবার পাশে বসলো। কিছুক্ষণ নীরব থেকে হাতের চুড়ি জোড়া বের করে বাবাকে দেখালো। বলল, এগুলো কি কাল ফেরত দিয়ে আসবে নাকি রেখে দেব? ক্রোধানলে দগ্ধ হয়ে ফোনটাকে পকেটে ভরলো। হাত ছেড়ে পরপর দুবার পাভেলকে ডাকতেই সে ছুটে আসলো। সমস্ত ঘটনা শুনে সে নিজেও ভীষণ আশাহত হলো। ভাইকে সামলানোর প্রয়াস করে বলল, তোর যেতে হবে না, আমি যাচ্ছি, সামনে আসবো, চিন্তার কারণ নেই। শুনল না পরশ। কপালের শিরাগুলো টন টন করছে, রাগে শরীরের তরল বর্ণ যেন টকবক করে ফুটছে। বলল, এক্ষুনি গাড়ি বের করো, আমি যাব। আর বাধা দিল না। অবস্থা বেগতিক দেখে পাভেল দ্রুত গ্যারেজের দিকে ছুটল। ড্রাইভারকে বলতেই তিনি এক টানে গেটের বাইরে এসে গাড়ি থামালেন। যেতে হবে এক্ষুনি। হাতের ঘড়িটার পিন আটকাতে আটকাতে সিঁড়ি দিয়ে নামলো পরশ। পায়ের গতি তার দীর্ঘ পাঞ্জাবির হাতা গোছাতে গোছাতে দাম্ভিকতার মুখশ্রী নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। সশব্দে দরজা খুলে ভেতরে গিয়ে বসলো। ধীরে ধীরে চলতে শুরু করলো চাকা। রাস্তার দুপাশে ধুলো উড়িয়ে প্রচন্ড গতিবেগ নিয়ে চলতে শুরু করলো সদরের দিকে। সরাসরি গিয়ে থামলো সদর হসপিটালের সামনে। গেটের সামনে প্রচুর মানুষের ভিড়। প্রেস মিডিয়ার অগণিত কর্মী দাঁড়িয়ে আছে সেখানে। বর্তমান সংসদ সদস্য পরশ শিকদার গাড়ি থেকে নামতেই ছুড়ে দিল অজস্র প্রশ্ন। পরশের মুখশ্রী জুড়ে রাগের আভাস। যে কোনো সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ভয়ঙ্কর কিছু করে ফেলার আশঙ্কা রয়েছে। পাভেল শঙ্কিত হলো। এরা মিডিয়ার মানুষ, সামান্য ঘটনাকে রংচং মাখিয়ে বেশ গাঢ়ভাবে উপস্থাপন করার লোকায়িত শক্তি এবং সামর্থ্য দুটোই আছে। বার কয়েক চারিপাশে তাকিয়ে বডিগার্ডদের ইশারা দিল। চাহনি দেখতেই ছুটে এলো 3 জন লোক। গায়ে কালো পোশাক, পেশিবহুল হাত দুটো এবং প্রশস্ত শরীরখানি দেখলেই যে কেউ বুঝতে পারবে এরা সুরক্ষাকারী ব্যক্তি। 3 জন বডিগার্ড এবং বেশ কিছু পুলিশ
পরশের চারপাশে ঘিরে দাঁড়ালো। এরপর মিনিট খানেকের মধ্যেই সুরক্ষার সাথে হসপিটালের ভেতরে ঢুকে গেল। এই পুরো সময়টা জুড়ে 1 সেকেন্ডের জন্যেও ভাইয়ের পিছু ছাড়ল না পাভেল। অত্যন্ত সযত্নে ছায়ার মতো দাঁড়িয়ে রইল তার পেছনে। ধূপধাপ পা ফেলে 4 তলার উদ্দেশ্যে রওনা দিল। নির্দিষ্ট কেবিনটাতে ঢুকতেই আর সময় ব্যয় করল না, তড়িৎ গতিতে এগিয়ে গেল বেড দুটোর দিকে। সুজন তাকে দেখতেই ব্যান্ডেজ মাথায় উঠে বসলো। মুহূর্তেই সশব্দে থাপ্পড় মারলো গালে, ছিটকে পড়লো কাঁধ হয়ে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল নেতার দিকে। পিছু বুঝে ওঠার আগেই পুনরায় গলা টিপে ধরলো। এরই মধ্যে এগিয়ে এলো পাভেল। পেছন দিক থেকে চাপটে ধরে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যর্থ হয়ে বডিগার্ডদের ইশারা দিতেই তারাও এগিয়ে এলো। ক্রোধান্বিত হয়ে চিৎকার মারল পরশ। অশ্রাব্য গালি দিতে লাগলো সুজন এবং বক্তিয়ারের উদ্দেশ্যে। শুয়োরের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া কিছু করার? এই কুত্তার বাচ্চার জন্য প্রতিনিয়ত আমার দুর্নাম হয়। ঝামেলা পাকে জানোয়ারটা আর দুশয় দলের তোর নেতাগিরি আমি ভরে দেব, জন্মের মতো ছুটে দেব। আমার থেকে বেশি বুঝছিস? একটা মামুলি চাওয়ালের সাথে মারামারি করেছে, এখন যদি মরেছে তখন তোর জন্য যে আমার দলের উপর চাপ পড়বে ওইটা ঘটিতে ছিল না। এরপর কেবিনে দাঁড়িয়ে থাকা দলীয় বাকি সদস্যদের উদ্দেশ্যে বলল, ও কিছু বললে তোরা ঝাঁপিয়ে পড়বে? ও কি তোদের বাপ লাগে যে বললে কুত্তার মতো আরেকটা পেছনে পড়বি? তোমাকে তলা নিতে কিছু নাই, আবার রাজনীতি করতে আসছে। সব কটাকে দেখে নেবো আমি। ওই চাওয়ালা যদি মরে আর উপর মহল থেকে আমার উপর কোনো চাপ আসে তাহলে খোদার কসম সবগুলোকে গোডাউনে ভরে কুত্তার মতো পেটাবো আমি। পরশ থামলো। রাগ তরবর করে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ভয়ঙ্কর দৃষ্টিতে সুজনের দিকে একবার তাকিয়ে হনহন করে বেরিয়ে আসলো। এই হসপিটালের 3 তলাতেই ভর্তি আছে চাওয়ালা রহিম। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছে। মাথার উপর ফ্ল্যাক্স দিয়ে বাড়ি মারায় ভেতরে কিছু কাজ ঢুকে পড়েছে। এছাড়া দলের প্রায় 5 জন মিলে ইচ্ছে মতো পিটিয়েছে লোকটাকে। আরে আপনি? ডাক্তারের কথা শ্রবণ হতেই ফিরে তাকালো পরশ। আলতো হেসে গম্ভীর ভঙ্গিতে বলল, হ্যালো ডক্টর, রহিম চাচার অবস্থা কেমন এখন? ডাক্তারের মুখভঙ্গি পাল্টে গেল। হাসি মুখটা নিভে যাওয়ার পর অবস্থা বুঝতে আর বেশিক্ষণ সময় লাগলো না। ত্রস্ত কণ্ঠে বলল, ওকে ইমিডিয়েটলি বরিশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সাথে একজন লোক দিচ্ছি আমি, দ্রুত। ডক্টর মাথা নাড়ালো। পাভেল টুলটাকে টেনে আরাম করে বসলো। কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল, কিরে, বেশি ব্যথা লাগছে সুজন ভাই? সুজন আর চোখে তাকালো। পাভেল হাসলো, টিটকারি মেরে বলল, কিরে, ব্যথা কোনটাতে বেশি, মাথায় থাপ্পড়ে নাকি ভাইয়ের গালিতে? হেসে দিল বক্তিয়ার। কাত হয়ে পাভেলের দিকে তাকিয়ে বলল, রুমে উপস্থিত বাকিরাও হা হা করে হেসে উঠল। এই পর্যায়ে গম্ভীর হলো পাভেল। সুজনের দিকে তাকিয়ে বলল, ঘটনাটা কি ছিল? এত কিছু হলো কিভাবে? কথা বলল না সুজন। গম্ভীর হয়ে তাকিয়ে রইল অন্যদিকে। ভেতরে ভেতরে তীব্র রাগ জেদ ক্রমশ বাসা বাঁধছে। পুনরায় জিজ্ঞেস করলো পাভেল। এ পর্যায়েও উত্তর না দিয়ে চুপ রইল। মিনিট খানেক পর শান্ত কণ্ঠে বলল, ভাই নাকি সর্দারের বড় মায়ের বিয়া করবে, আজ নাকি তোরা প্রস্তাব নিয়ে গেছিলি। ভ্রুকুচকে ফেললো পাভেল। বিষয়টা আপাতত গোপন ছিল, তবে এত তাড়াতাড়ি যে সেটা বাইরে বের হয়ে যাবে এটা কল্পনাতীত ছিল। গা ছাড়া ভাব নিয়ে বলল, তো ভাই কি বিয়ে করবে না? আর সর্দারের মেয়েরে করলে এখানে ক্ষতি কোথায়? তোরা আমাদের ভুলে যাস না পাভেল। ভাইরে, অন্তত আমার কথা মনে করতে বলিস। দলের জন্য কম মারামারি কাটাকাটি করি নাই। রক্ত দেখলে এখন আর রক্ত মনে হয় না। সর্দার আর শিকদার 2টা দলই এখন সাপ নেউলের মতো। এক দলের একটা পিঁপড়া সমান লোক একা পাইলেও অন্য দল তারে কুপাইয়া গুম করতে সেকেন্ডও ভাববে না। বাহার আর সুজন 2জনই নির্বাচন আইলে আজরাল হইয়া যায় 2 দলের জন্য। ওই বাহারের কোপ এখনো আমার গায়ে, পিঠে 3টা কোপের চিহ্ন এখনো মেলে নাই। আমি কখনোই এইটা মাইনে নিতে পারব না। তুই পালাইয়া বিয়া করছস এটা আলাদা কথা, কিন্তু এখন যদি সামাজিকভাবে ভাই বিয়া করে
তাইলে সর্দার শিকদার আর বিরোধী থাকবে না, একটা দল হইয়া যাইবে। আর ওই সর্দারের পোশাক কুত্তা বাহার ও আমগো সাথে থাকবে। আর এটা আমি কখনোই মাইনা নিতে পারুম না। ওর কোপ এখনো আমার শরীরে, রাত হইলে মাথা কাজ করে না, ইচ্ছা করে ওরে একলা পাইলে 8 ভাগ করি। সেই বাহারে কখনোই আমি এক দলে দেখতে পারবো না। ওই রহিম যে সর্দারের চামচা, এইটা কি ভাই জানে না? ও আমারে দেখিয়া টিটকারি মারে। আপনার নেতার তো এখন আর কোনো মুরত নাই, শেষে সর্দারের সাথে হাত মিলানোর জন্য তার মেয়েরে বিয়ে করতে চাইতেছে। কিন্তু সর্দার তো ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিছে। এইসব কথা শোনার পর আমার মাথা কাজ করে নাই। ও আমারে কয় সর্দার শিকদার মিললে আমি যেন বাহারের পা ধইরা ক্ষমা চাই, নাইলে নাকি ওই বাহার আমারে জ্যান্ত রাখবো না। এসব শোনার পর আর মাথা ঠিক রাখতে পারি নাই, ফ্লাক্স উঠাইয়া বাড়ি মারছি মাথায়। মন দিয়ে সবটা শুনলো পাভেল। এরপর কোনো উত্তর না দিয়ে বলল, সব বুঝলাম, কিন্তু তোর মাথা ফাটলো কিভাবে? আর বক্তের হাত কাটলো কে? ওর মাথায় ফ্লাক্স দিয়ে বাড়ি মারার পর ওর ভাই পেছন দিয়ে আইসা আমার মাথায় ইট দিয়ে বাড়ি মারছে। এরপর ওরা আমার কথা মতো ইচ্ছা মতো পিটাইছে। ওই সময় কোনোভাবে বক্তিয়ারের হাত কাটছে। বাবার কথায় শান্ত চাহনিতে তাকালো স্পর্শী। মলিন কণ্ঠে বলল, না হয়তো মনে ছিল না, না হয় ইচ্ছে করেই রেখে গেছে। আমার কাছে দাও, কাল দানের লোক দিয়ে ফেরত দিয়ে দেওয়াবো। এরপর হাত বাড়াতেই চুড়ি দুটোকে মুঠোবন্দি করে নিল স্পর্শী। অবাক হলেন শামসুল। মেয়ের দিকে তাকাতেই দেখলেন স্নিগ্ধ দৃষ্টিতে স্পর্শী তার দিকে তাকিয়ে আছে। বলল, ফেরত দেওয়া কি খুব বেশি দরকার আব্বু? রেখে দেই না আমার কাছে, ভীষণ সুন্দর না? বলেই হাতে পড়ল পুনরায়। হাত দুটোকে বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো এটা খুব মানাচ্ছে তাই না? গম্ভীর হয়ে গেলেন শামসুল। রাগত দৃষ্টিতে অন্যদিকে তাকালেন। বললেন, তুমি আমার কাছে এইসব তামাশা করার জন্য এসেছো? উদ্দেশ্য এটা থাকলে এক্ষুনি চলে যাও, আমি বিশ্রাম নেব। তামাশাটুকু পরিপূর্ণ করি, মাত্র তো শুরু করলাম। শেষ অবধি বলি, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট। বলবো? উত্তর দিল না শামসুল। তার সন্দেহ প্রবল গতিতে বাড়ছে। মেয়ের দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। অন্যদিকে তাকিয়ে নাক ফুলিয়ে বসে রইলেন। স্পর্শে বিছানায় হেলান দিয়ে বসলো। এরপর বাবার দৃষ্টি ধরে নিজেও ব্যালকনির দিকে তাকালেন। দরজা বন্ধ থাকলেও জানালা খোলা, সেখান থেকে স্পষ্ট চাঁদ দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, আব্বু জানো, সেই ছোটবেলা থেকে প্রতিটা ক্ষণে প্রতিটা কাজে তোমাকে মিস করতাম। টিউশনি থেকে যখন লোকাল বাসে রাত 10টার পর ক্লান্ত হয়ে ফিরতাম, তখন কখনো সিটে মাথা হেলিয়ে অথবা পাইপ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম, ইস আমার যদি বাবা থাকতো, তখন আমি রাজকন্যার মতো থাকতাম। নিজে থেকে এত কষ্ট করে উপার্জন করার কোনো প্রয়োজনই পড়তো না। সারাক্ষণ বসে বসে রাজকন্যার মতো বাস করতাম আর পড়তাম, ব্যাস আর কিচ্ছু না। কিন্তু বাস্তবতা কি জানো? আমি তোমাকে পাওয়ার পর যেন স্বাধীনতা হারিয়ে ফেলেছি। কি একটা দম বন্ধকর পরিস্থিতি দেখো। আমি সাভারে থাকতে যা ইচ্ছে হতো তাই করতাম, কিন্তু এখানে বসে পারছি না। তোমার মুখের দিকে তাকালে আমি সেটা পারি না। আমার করুণা হয়, আমার কষ্ট হয়। বারবার মনে হয় গত 19 বছর ধরে একাকী কষ্টে থাকা বাবাটাকে কিভাবে আবার আহত করব, কিভাবে? আর সে পালিয়ে যাওয়ার পর ওই যে করুণ চেহারাটা, ওটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। আমি চাইলেও পারি না নিজের খুশি মতো কাজ করতে। কেন জানো? ওই যে টান, ওই যে মায়া, ওটা প্রখরভাবে আমার মাঝে মিশে আছে। কিন্তু আসল কথাটা জানো তো আব্বু, আমার তোমার জন্য মায়া হলেও তোমার মনে হয় আমার জন্য করুণাও হয় না। তা না হলে অন্ততপক্ষে একবার হলেও আমার সিদ্ধান্ত জানতে চাইতে। একটা মজার ব্যাপার দেখেছো? আমজাদ শিকদার তার ছেলের জন্য, আলতাফ শিকদার তার ভাতিজার জন্য নিজের আত্মসম্মানকে ভাসিয়ে দিয়ে সর্দার বাড়িতে উপস্থিত হয়েছে নির্লজ্জের মতো। এমন না তারা তোমার থেকে কম ক্ষমতাবান, এমন না যে তাদের ছেলের জন্য আর কোনো মেয়ে পাবে না, বা তাদের ছেলে খারাপ। শুধুমাত্র ছেলের পছন্দকে প্রাধান্য দিয়ে যুগের পর যুগ ধরে চলা রাজনৈতিক শত্রুতাকে ভুলে যেচে এসেছে প্রস্তাব নিয়ে। কত অপমান সয়েছে ভাবতে পারছো?
সেখানে তুমি এমন প্রস্তাব তো দূর, আমার সিদ্ধান্ত আদৌ প্রয়োজন কিনা সেটা নিয়ে ভাবনি পর্যন্ত। কতটা বিচিত্র ভালোবাসা দেখো, ব্যক্তিভেদে বুঝি বাবাদের ভালোবাসাও বিচিত্র হয়। শামসুল সর্দার নীরব হয়ে তাকিয়ে রইলেন জানালার দিকে। স্পর্শী কোনো উত্তর পেল না। মলিন হেসে আবারও বাবার মুখপানে তাকালো। কৌতূহল নিয়ে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো,